শ্রী অমিত চাকমা একাধারে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ, অন্যদিকে একজন দক্ষ প্রশাসক। বাবা প্রভাত, মা আলোর প্রথম উজ্জ্বল কিরণ এই অমিত চাকমা। তার বেড়ে ওঠা পাহাড়ি জনপদে, কিন্তু এই মানুষটার স্বপ্ন ছিল পাহাড়ের চূড়া স্পর্শ করার। মেধা ও অদম্য চেষ্টায় আজ তিনি সাফল্যের শিখরে উঠে এসেছেন। সেই মানুষটি এখন আমাদের সামনে, আমরা এখন তার সঙ্গে কথা বলবো। দাদা, আমরা এসেছি আপনার সঙ্গে কিছুক্ষণ একান্তে কথা বলতে, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনের এই সাফল্য কিভাবে অর্জিত হলো সেগুলো জানা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানার জন্য আমরা আপনার সঙ্গে কথা বলবো, আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। মূলত আপনার কাছে প্রশ্ন করার বিষয়টি আমি সাজিয়েছি আপনার জীবনের সময়ে সিঁড়ি বেয়ে আপনার যে ধাপে ধাপে আজকের এই এগিয়ে চলা, সেই এগিয়ে চলার পথ ধরেই আমাদের কথোপকথনও এগিয়ে যাবে। তাহলে শুরু করি। Sure. আমরা শুরুতেই আপনার আসলে একদম শৈশব, কৈশোর, আপনার বাবা মা, আপনার ভাই বোন এবং আপনার জীবনের এই সাফল্যের কথা আপনার মুখ থেকে শুনতে চাই। শৈশব, it was a happy childhood. আমি বাবা মার আমাদের দেশে যা হয়, বাবা মার স্নেহ মায়া মমতা আমাকে সব প্রবলেম থেকে শেল্টার করে রেখেছে। আমার বাল্য স্মৃতি যা সবই হলো মধুর স্মৃতি। যেটা পাহাড়ের কথা বললেন, পাহাড়ের সাথে তো আমাদের নিবিড় সম্পর্ক। তো যেগুলি মনে পড়ে, এটা অনেক দিন আগের কথা মনে পড়ে, যখন আমি বড় হচ্ছিলাম। রাঙামাটি খুবই সুন্দর শহর ছিল, ছোট শহর। তো হেঁটে খেলে ঘুরে বেড়াতাম। কাপ্তা লেকটা, যেটা রাঙামাটি যার উপরে, খুবই সুন্দর ছিল। পানি পরিষ্কার, লেকে ঝাঁপ দিতাম, সাঁতার কাটতাম, মাছ ধরতাম মাঝে মধ্যে। আশেপাশে পাহাড়ে প্রচুর গাছপালা ছিল, সবসময় না, মাঝে মধ্যে মানে জঙ্গলের ভিতরে চলে যেতাম, কিছু ফলমূল তুলে আনতাম শখের জন্য আর কি। তো দ্যাট ওয়াজ এ গুড লাইফ। স্কুলে পড়েছি। আমার বাবা মা প্রথম থেকেই এডুকেশনের উপর ফোকাস ছিল। তো আমি অনেক জায়গায় ঘোরাফেরা করেছি। একসময় আমাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হলো বেশ অল্প বয়সে, ক্লাস 4-এ পড়িতাম। আপনার কথা থেকে মনে হচ্ছে আপনি কি ছোটবেলায় একটু ডান পিটে ছিলেন? না, আমি খুব ভালো। না, মাছ ধরতেন, সাঁতার কাটতেন, বনবাজারে ঘুরে বেড়াতেন? আমি বলবো আমি খুব লক্ষ্মী সুবোধ বালক ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে রাঙামাটি থেকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হলো কেন? ফ্রি স্পিরিট ছিলাম। তো দেশের সব গ্রামে আপনি যদি যান, আমার গ্রাম হ্যাপেন্স টু বি পাহাড়। শহরে যারা বড় হয়, ইভেন আমাদের সময়ে বা এই সময়ে, শহরে বড় হওয়া ছেলে মেয়ে আর গ্রামে বড় হওয়া ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স। যারা গ্রামে বড় হয় ওরা নেচারের সাথে মোর টাচ, অনেক ফ্রিডম, ঘোরাফেরা করার, এই করার। তো শহরে কিন্তু নেচারটা নাই। তো আমি একটা উন্মুক্ত পরিবেশে আমি বড় হয়েছি, এবং যে পরিবেশে মানুষ বাস করে তা কিন্তু তার উপর ইনফ্লুয়েন্স থাকে। তো সেকেন্ড থিং হলো, এই কারণেই আমি প্রকৃতি খুব ভালোবাসি। যেখানে ইন্টারভিউ নিচ্ছেন, ইউনিভার্সিটি বাড়ি আমাদের, সুন্দর বাড়ি, কিন্তু বাড়ির চেয়ে আমার কিন্তু পছন্দ হলো এই প্রকৃতিটা, মানে যেখানে বসে আছে। সেটা আমার বিকশিত হয়েছে ছোটোবেলা থেকে আর কি। তারপরে আমি কুমিল্লা গেলাম যাতে বাবার মতো যাতে আমি বেটার এডুকেশন পাই। আমার বাবা এডুকেশনের ফোকাস ছিল, হি ডিড এভরিথিং ইন হিজ পাওয়ার যাতে আমাদের বেটার এডুকেশন দেওয়া যায়। এক গল্প বলতে গিয়ে আরেক গল্প চলে আসে, বলে কুমিল্লায় কেন গেলাম, সেটা আপনার প্রশ্ন। তো উই ডিড নট নো এনিথিং অ্যাবাউট কুমিল্লা। এক সময় হলো কি, পাকিস্তান আর্মির, এটা হলো বিফোর ইন্ডিপেন্ডেন্স, পাকিস্তান আর্মির একটা কমান্ডো ইউনিট রাঙামাটিতে ট্রেনিং নিচ্ছিল। তো বাবা ধর রাঙামাটিতে সার্কেল অফিসার, তার অফিসের পাশেই, আপনার যারা রাঙামাটি গেছেন, রাঙামাটি কলেজের আশেপাশে এরিয়াতে, তার অফিসের পাশে ওই কমান্ডো ট্রেনিং হচ্ছিল। তাদের অফিসার ছিল এটা মেজর। তো এসে বাবার অফিসে এসে চাটা খেলো। তখন গল্প করতে করতে ছেলে মেয়ের কথাবার্তা বললো। ভদ্রের নাম হচ্ছে মেজর ইফতিকার খান। তো বাবাকে কনভিন্স করে ফেললো, তোমার ছেলেকে তুমি ইস্পাহানি পাবলিক স্কুলে পাঠাও। তো আমি ওই কারণেই, লং স্টোরি শর্ট, আই এন্ডেড আপ এট ইস্পাহানি পাবলিক স্কুল।
অনেক পড়াশোনা শেষ করি নাই, কারণ 69-এ যখন গণ আন্দোলন শুরু হলো স্কুলটা বন্ধ হয়ে গেল টেম্পোরারিলি। তা আমি স্কুলে কিন্তু লাইফটা রেজিমেন্ট ছিল। ওইটা আর্মিদের প্রশাসনিক তত্ত্বাবধানে ছিল। আমাদের ক্যাডেট কলেজের মতো ক্যান্টনমেন্টের মধ্যে পাবলিক স্কুল, আর্মিদের কিছুটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু এই মিলিটারি রেজিম আর কি। সকালে উঠে প্যারেড। প্যারেড করতে হতো, সব ডিসিপ্লিন। আমি কিন্তু খুব এনজয় করি না সে লাইফটা। সো হিয়ার ইজ দ্য কানেকশন। যেহেতু আপনি পাহাড়ের মুক্ত অঞ্চলে বেড়ে ওঠেন। নদীতে ঝাঁপ দিচ্ছি, এই করছি, আমার লাইফটা এখানে কনস্ট্যান্ট। তো যেই 69-এ গোলযোগের পর আমি ফিরলাম রাঙামাটিতে, তখন বাবা একটু ভয় পেয়ে গেল। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, স্ট্রাইক হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। তো সেই সুযোগটা আমি নিয়ে নিলাম। আমার বাবা, আমি মানে যাব না, আমি আর ফিরে যাইনি, আমি রাঙামাটিতে পড়াশোনা করেছি। হ্যাঁ, সো গল্পটা বলা মেন কারণটা হলো আমার ন্যাচারাল অ্যাফিনিটি হলো পাহাড়ের সাথে, প্রকৃতি। রাইট। আচ্ছা দাদা, আপনি বারবারই আপনার জীবনের মধ্যে পাহাড়, প্রকৃতি সেটা চলে আসছে। তো আপনার সেই পাহাড়ে জন্ম নেয়া একটা ছোট্ট অমিত আমরা কল্পনায় দেখতে পাচ্ছি। বাংলাদেশের একটা অনগ্রসর অঞ্চলে জন্ম নেয়া একটা মানুষ, আপনি শিশু অমিত, আজকে একটা বিশাল মহিরুহের মতো। এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আপনার যে সাফল্যের রাস্তাটা কেমন ছিল, সে ব্যাপারে আমরা সবাই কৌতূহলী জানতে। প্রথম উত্তরটা এই যে আমার লাইফে যা হয়েছে, কোনো কিছু কিন্তু পরিকল্পনা করে হয়নি। যা একটা হচ্ছে, একটা পর একটা হচ্ছে, এটা পর এটা হচ্ছে। আমি কোনোদিন পরিকল্পনা করিনি যে আমি এটা করব, ওটা করব, রাইট। তো বেসিক ফ্যাক্টরটা হলো আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছে যে লেখাপড়া করতে হবে। দ্বিতীয়টা বুঝেছি, এটা একদম ছোটবেলা থেকে না, একটু বড় হতে হতে বুঝতে পেরেছি। যদিও আমাদের বাল্য জীবন খুব সুখের ছিল, স্বাধীনতা হওয়ার পর বুঝতে পেরেছি জীবনটা হয়তো অতটা স্মুথ হবে না। কারণ স্বাধীনতার পর আমাদের পাহাড়ে অনেক ঝামেলা শুরু হয়েছে। আপনি কি রাজনৈতিক অস্থিরতার কথা বলছেন? রাজনীতি অস্থিরতা তখন দেখতে পাচ্ছি, কমিউনাল ফিলিংস আসছে, মানে এক কথায় সেই পাহাড়ের শান্তিটা নষ্ট হচ্ছে। আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তখন বুঝতে পারলাম যে আমি মাইনরিটি, আমার যদি বাঁচতে হয়, আমার যদি উন্নতি করতে হয়, আই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড। ভ্যালুগুলি বলছি, এডুকেশন নাম্বার ওয়ান। বড় হতে হতে তখন বুঝলাম শুধু এডুকেশন হলে না, আমাকে খুব ভালো হতে হবে। আমি পড়তে চাইলাম রাঙামাটি কলেজে, তবে বাবা বললো না, রাঙামাটি কলেজে হবে না। নাম্বার ওয়ান পলিটিক্সের ঝামেলা। নাম্বার টু, ইউ নিড দ্য বেস্ট পসিবল এডুকেশন। সো তুমি ঢাকায় পড়বা। আপনি যদি বুঝতে পারেন আমি যদি পড়াশোনা করি, ভালো করে সাফল্য আনি পড়াশোনায়, এই হবে আমার ভবিষ্যৎ। আর যদি পড়াশোনা না করি, সফলতা না হয়, এই হলো আমার ভবিষ্যৎ। কন্ট্রাস্টটা এত বেশি, ইউ আর মোটিভেটেড। তো সেটা একটা। তো তারপরেটা হলো নিজের চেষ্টা, কিছু বলেন লাক, অ্যান্ড ইউ বিল্ড ফ্রম দেয়ার। তো ওখানে কোনো ইজি ফর্মুলা নাই, আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে না, কিন্তু আমি একটা ফর্মুলা খুঁজে পাচ্ছি। আপনি সেই বয়সেই, সেই সময়ে আপনার বাবার তরফ থেকে এবং আপনাদের পারিবারিক পরিমণ্ডলে আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের কথা জানি, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো আপনার মধ্যে তখনই আপনি উপলব্ধি করতে পেরেছেন যে আমাকে ফিটেস্ট হতে হবে। তো প্রথমটা হলো বাবা মার কথা। তো বাবা মা তো বাবা তো ডাইরেক্টলি সাফার করেছে, আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি। তো বাবা দেখলো আমাদের মেইন যেটা সম্বল জমি, সেটা পানির নিচে চলে গেল। তো জমির উপর আর নির্ভর করা যাবে না, দেয়ার ইজ নো ল্যান্ড। তো হি মেড এ ওয়াইজ চয়েস। তো আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে সেটেল করা হতো ওই সময়ে অনেক রিমোট এরিয়ায়। এখন হয়তো আর রিমোট না এগুলি, বাট এখন রাঙামাটির মতো অত ইজিলি অ্যাক্সেসিবল না। তো ওখানে না গিয়ে বাবা বললো, না, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, আমি রাঙামাটির আশেপাশে থাকবো। সো দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল ডিসিশন। তো ওই যেখানে আমাদের জমি বলতে, যেখানে কি বলে রাইস গ্রো করা যায়, ওই জমির বদলে বাবা পাহাড় নিল। তো পাহাড়ে তো ইনকাম কিছু হয় না জট করে। তো সো হি sacrificed short-term gain
ইন ফর ফর লং টার্ম। বাবার এক্সটেন্ডেড ফ্যামিলিতে 11 ভাই বোন, শুধু বাবা পড়াশোনা করেছে আফটার ইন্টারমিডিয়েট লেভেল। তো উনি অলরেডি পড়াশোনার মূল্যটা বুঝতেন, কিন্তু ওই যে জায়গা চলে যাওয়ার পর তখন ডেফিনেটলি উনি বুঝতে পারলেন পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। আমরা তো মাইনরিটি, তো মাইনরিটি ওই সময় কিন্তু ইভেন আর্লি স্টেজে তখন ডিসক্রিমিনেশনের কথা না, দেশে তো জানেন কানেকশনস ম্যাটার, কাকে চিনেন। তো বিকজ ইউ আর মাইনরিটি, স্মল নাম্বার অফ পিপল, ইউ ডোন্ট হ্যাভ পিপল ইন হাই পজিশন, এক্স্যাক্টলি সো ইউ ডোন্ট হ্যাভ দোজ কানেকশন, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ সোশ্যাল পাওয়ার। সোশ্যাল পাওয়ার। তো আমি তো আপনার কথা শুনতে শুনতে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার বাবা ভীষণ একজন এনলাইটেন্ড এবং ফারসাইটেড মানুষ আই ছিলেন। এম জাস্ট লাকি, এটাকে আমরা বলি জেনেটিক লাক। আমি আমার বাবার ছেলে না হয়ে আমি যদি আরেক বাবার ছেলে হতাম, থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। কারণ সেই সময়ের প্রত্যেকটা সিদ্ধান্ত ওনার আপনার আজকে গড়ে ওঠার পেছনে একটা ভূমিকা রেখেছে, মাইলস্টোন এক একটা। ওই যে পাহাড়ের টানে আমি স্পানি স্কুল থেকে ফিরলাম আর গেলাম না, একই টানে আমি রাঙামাটিতে পড়াশোনা করার ইচ্ছা ছিল আমার। আমার ন্যাচারাল পরিবেশ, ফ্রি স্পিরিট যেটা বলছিলাম, আমার বন্ধু বান্ধব ওখানে। তখন বাবা বুঝতে পারলেন না এখানে পলিটিক্যাল ঝামেলা হচ্ছে। তো আমার এক ইস্পাহানি স্কুলের আমার এক বন্ধুর বাবা, সো হি ইজ ফ্রম নারায়ণগঞ্জ, মারা গেছেন উনি। তো যখন পরিচয় হলো আমাদের দুই ফ্যামিলির, ওয়ান্ডারফুল ম্যান নাজিরউদ্দিন সাহেব, তা আমার মাকে উনি বোন হিসাবে পেটে নিলেন। তা আমরা মামাই ডাকি, ভেরি ক্লোজ রিলেশনশিপ, ইজ অ্যাজ গুড এজ ব্লাড রিলেশনশিপ। তো ওই সময় হি ওয়াজ এ ওয়াইজ ম্যান এজ ওয়েল। তো নাজিরউদ্দিন মামা তখন বললেন, বাবাকে বললেন, আমাকে বললেন, সবাইকে বলছে না অমিতের ঢাকায় পড়াশোনা করা ভালো। বলে কেন? বলছে যেখানে আগুন লাগে, আগুনের পাশে থাকলে তোমার তাপটা তুমি পাবাই, কাজেই এখানে গোলযোগ হচ্ছে এবং নো ইজি সলিউশন। তো যা হয় আমাদের দেশে গোলযোগ হলে কি হয়, পাকিস্তানে আমরা যা হয়েছিল, law enforcement agencies rather than going after real, I guess, culprits from their point of view. If you are young, Yeah. you are a suspect, দেখছেন কিছু একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, chances are that I would have joined in the protest movement and that could have dragged on. তো ওইসব কারণে তখন বাবা আমাকে বললো, দেখো তুই এখানে পড়লে ঠিক আছে, সো আমাকে ওই শেল্টারের জন্য ঢাকা পাঠালো। কিন্তু মেন উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি বেটার এডুকেশন। ভালো এডুকেশন।